সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য বিস্তার করতে চায় ভারত, অভিযোগ বিএনপির। উস্কানিতে কান না দেওয়ার আহ্বান জামায়াতের। পঞ্চগড়ে মোমিনপাড়া সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ, নিয়ে গেছে মরদেহ। এবং সংকটের অজুহাতে বাড়ল বোতলজাত ভোজ্য তেলের দাম, পর্যাপ্ত সরবরাহের পরেও কমেনি শীতের সবজির দর। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলাম কখনো আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না। এদেশে সব ধর্মের বর্ণের মানুষ মিলেমিশে থাকে, কারণ বাংলাদেশ আমাদের সবার বলেও জানান তিনি। সকাল 10:30টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামের কর্মী সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, বাংলাদেশে কোনো মাইনরিটি মেজরিটি নেই। একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে তাদের স্বার্থ হাসিল করতে চায় উল্লেখ করে কোনো প্রকার উস্কানিতে কান না দেওয়ার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। উদ্যোগ নিয়েছেন, উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না, এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে। এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক দেশপ্রেমিক, ফ্যাসিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কাতারে দাঁড়িয়েছেন। সবাই আমরা একই আওয়াজ তুলেছি, আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। দেশের সকলে ঐক্যবদ্ধ থাকলে যে দেশে ষড়যন্ত্র করুক না কেন তারা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অপরদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক ধোঁয়া তুলে ভারত আধিপত্য কায়েম করতে চায়। সকালে রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে 90 ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ। এ সময় 90 ডাকসুর নেতারা বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এই জাতীয় ঐক্যের ডাক এসেছে, অথবা সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা দেশ স্বাধীন করেছি ভারতের গোলামি করার জন্য না। আজকে বলবো, এই সরকার আছেন, এই সরকারকে আমরা সমর্থন করি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জনগণের উপর আস্থা রেখে ঐক্যবদ্ধ থেকে সরকার যে সংস্কার চাচ্ছে তা শেষ করে দ্রুত নির্বাচনের রূপরেখা দেওয়ার আহ্বান জানান। 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে, এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কীভাবে চলবে। অপরদিকে রাজধানীর গুলশানে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় ভারত। অনেক সংগ্রাম, আন্দোলন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম এই উপমহাদেশের লোক একসাথে আমরা করেছি, কিন্তু আপনারা সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারতকে যেমন বিভাজন করছেন, ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করতে। আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব, আপনাদের এই হিংসাশ্রয়ী মনোভাব, আপনাদের এই ধরনের
অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই। ভারতীয় পণ্য বন্ধ করে দিলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, বরং ভারতীয়দের ব্যবসায় ক্ষতি হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। স্বয়ংসম্পূর্ণ জাতি। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বর্তমান সরকার যদি ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে HR কনভেনশনে যোগ দিয়ে তিনি একথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত, যেটা পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে দেখা হয়নি। এখানে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিল। পঞ্চগড় সীমান্তে BSF-এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মমিনপাড়া সীমান্তের বিপরীত ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন বাংলাদেশির সঙ্গে ভারতে গরু আনতে চান আনোয়ার হোসেন। ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে 93 BSF ব্যাটালিয়নের চানকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন স্থানীয়রা। গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়। তিনি তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে। পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফেরত আনা ও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুজ্জাহ। রাজধানী তেলের বাজারে তেল ইস্মাতি এখনও শেষ হয়নি। কোনো জায়গায় পাওয়া গেলেও বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। এদিকে শীতের সবজিতে বাজার 6 লাভ হলেও এখনও বাড়তি দামের অভিযোগ অনেকের। কাছে আমাদের রিপোর্ট। কখনো বন্যা, খরা, বৃষ্টি, আবার কখনো এসবের দোহাই দিয়ে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয় নিত্য প্রয়োজনীয় পণ্যের। বেশ কয়েকদিন ধরেই বাজারে তেলের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এটি নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। তবে বিক্রেতারা বলছেন 2-1 দিনের মধ্যেই স্বাভাবিক হবে পরিস্থিতি। আমি বাজারে দেখলাম কোনো দোকানে সয়াবিন তেল না। এর কারণ উত্তর আমি খুঁজে পাচ্ছি না, কি দাম বাড়বে না কি কমবে এর কোনো উত্তর নাই। আমি এই জন্য সরকারকে অনুরোধ করব যত তাড়াতাড়ি এই তেল সাপ্লাই দিতে। 15 দিন ধরে মার্কেটে আমরা কোম্পানি তেল পাইতেছি না, ডিস্ট্রিবিউটরে পাইতেছি না। কারণটা কি, কোম্পানি সিন্ডিকেট করে। এটা উচিত সরকারের এই কোম্পানিকে সিলগালা করে দেওয়া, যে তেল কেন দেবে না, তেল কোথায় গেছে? এতদিন অ্যাভেলেবেল তেল আছে, এখন তেল নাই কেন? হ্যাঁ, 5% পরে তো 10% কমাই শুল্ক। এখন তো আর দাম বাড়ার কোনো সুযোগ নেই। কবে থেকে স্বাভাবিক হবে? রবি সোমবারের দিকে স্বাভাবিক হয়ে যাবে। এদিকে বাজারে অন্যান্য পণ্য স্বাভাবিক দামে বিক্রি হলেও শীতের সবজির দাম তুলনামূলক কিছু কম দামে বিক্রি হচ্ছে। তবে এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শাকসবজি প্রচুর আছে, কিন্তু তারপর দাম এখনও কমে না আর কি, হাতের নাগালে আসে নাই। কাজে সরকারের আমার মনে হয় এই দ্রব্য মূল্য যা কিছু আছে যাতে সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে আসে, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। কি মনে হবে আপনার সামনে আপনি প্রমাণ, আপনাদের মিডিয়া দেখলে ওরা একরকম দর বলে, আমরা যখন বাস্তবে আসি তখন আর রকম দর। তো কমই আছে, এর তো সবজি তার কমার কোনো প্রসেস দেয় না। এখন সব কিছুর দাম বেশি, কৃষকে ক্ষেত ফলাইলেও মনে করেন খরচ বেশি। দেশের সার্বিক পরিস্থিতির সাথে নিত্যপণ্যের বাজার ও নাগালের মধ্যে আসবে এমনটাই প্রত্যাশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী উত্তরা 7 নম্বর সেক্টরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে নিজের মার্কেট ফেরত পেতে প্রশাসনের দুয়ারে দুয়ারে ছুটছেন গোলাম ফারুক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদেরের ভাগিনা পরিচয়ে এক ব্যক্তির সহযোগিতার তার ওই মার্কেট দখলে নেয় জমির আলী নামে এক ব্যক্তি। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পরেও ওই মার্কেট দখলে রেখেছে জমির আলী ও বাহিনী। ফরিদ আহমেদ নয়নের রিপোর্টে জানাচ্ছেন মাছরুল আমিন শুভ। আমি 2022 সালে এসে আমার বিরুদ্ধে ওরা একটা বাড্ডা থানায় একটা মিথ্যা মামলা দায়ের করে। আমাকে এবং আমার ম্যানেজারকে তুলে নিয়ে ও মিথ্যা মামলার মাধ্যমে ওরা কিন্তু জায়গাটা ওরা দখল করে নেয়। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে এইভাবে নিজের সর্বস্ব হারান গোলাম ফারুক। ভুক্তভোগী এই ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে খোঁজ নিয়ে দেখা যায় তার ঠিক জমির পূর্বেই ছিল জমির আলীর জমি।
যা পরবর্তীতে ঢাকা ময়মনসিংহ সড়কে চলে যায়। কিন্তু ধূর্ত জমির কৌশলে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত ভাগিনা ও তৎকালীন স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান সহ সন্ত্রাসীদের সহযোগিতায় রাতারাতি ওই মার্কেট দখলে নেন। নথি বলছে ওই জমি 2010 সালে কিনেছিলেন গোলাম ফারুক। ট্রেড লাইসেন্স, ওয়াসার, ডেস্কো, হোল্ডিং ট্যাক্স 2016 সাল থেকে এ পর্যন্ত গোলাম ফারুকই দিয়ে আসছেন। 2019 সালে SIBL ব্যাংক থেকে ওই জমি বন্ধক রেখে নিয়েছেন ঋণও। তাহলে কিভাবে উত্তরা নিউ মার্কেট হয়ে গেল জমির আলী মার্কেট? ওই মার্কেট নিজের দখলে রাখতে আওয়ামী লীগের ক্ষমতা কাজে লাগিয়ে গোলাম ফারুকের নামে কয়েকটি মিথ্যা মামলা দেন জমির আলী। বাদ যায়নি গোলাম ফারুকের কর্মচারীও। আমাকে মারছে, আমি কাজ এনে দীর্ঘদিন চাকরি করছি, ওনাদের সাথে জায়গা জমিনের জামিলা ছিল, ও শত্রু ধরে আমাকে মনে করেন যে ওরা আটকে রেখে আমাকে মারধর করা হয়েছে। এটাই মার্কেটেই একটি অফিস বানিয়ে সেখানে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন জমির আলীর মেয়ে রাবেয়া সানি ও তার স্বামী আলামিন। তাদের বিরুদ্ধে কথা বললেই চলে হামলা ও নির্যাতন, যার হাত থেকে রক্ষা পায়নি সংবাদকর্মীও। এই দাগটা উনি দাবি করতেছে 954 দাগ, এই 54 দাগে তার কোনো জায়গা নাই, অথচ সে দখল করে আমাদের সাথে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। জমিটা সে দখল করছে, দখল করার পরে আমার সে খালপাড় থেকে উঠায় নিয়ে 3 দিন বন্দি করে রাখছে। এটার লগে জড়িত আছে ইমতিয়াজ, মোবারক, তারপরে হাবিব হাসান, তারপরে ওবায়দুল কাদেরের ওয়াইফ, তারপরে ওয়াদের কাদেরের ফিয়াজ, তারপরে তারা সেলটা দিতেছে। এখনো যে লোকগুলা ফারুক সাহেবের এখান থেকে উচ্ছেদ করতে চাইতেছে, তাদেরকে সেলটা দিতেছে। এখানেই শেষ নয়, ভুয়া কাগজ করে কয়েক দফা এই জমি বিক্রির চেষ্টা চালান জমির আলী। মামলা করেন আদালতেও, সেখানেও প্রমাণিত হয় গোলাম ফারুকের মালিকানা। কিন্তু এরপরও পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মাদের অদৃশ্য মদদে এখনও ওই মার্কেট দখলে রেখেছেন জুলাই আগস্ট ছাত্র জনতা হত্যা মামলার আসামি জমির আলী, তার মেয়ে রাবেয়া সানি ও তার স্বামী আলামিন। এ বিষয়ে জানতে জমির আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। সার বাংলা প্রসঙ্গ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে প্রজাপতি মেলা। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির ইসলাম খান লিটন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, প্রজাপতি মেলায় দর্শনার্থীদের উৎসাহ কেমন দেখছেন? হ্যাঁ, আপনি জানেন যে উড়লে আকাশে প্রজাপতি, প্রগতি পায় নতুন গতি, এই স্লোগানকে সামনে রেখে আজ সকাল 9:30 থেকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা উদযাপিত হয়েছে এবং শুরু হয়েছে, এবং সেই মেলা কিন্তু এখনও চলমান রয়েছে। আমরা দেখেছি যে এখানে বিভিন্ন শ্রেণী বয়সের বিভিন্ন বয়সের মানুষ এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছে, এবং সকলে কিন্তু দেখতেছেন যে বিভিন্ন যে যার মতো করে উৎসব করতেছে। এখানে আমরা দেখতেছি যে প্রকৃতিগত যে প্রজাপতি রয়েছে যেগুলো বানানো, সেই প্রজাপতির সাথেও অনেকে ছবি তুলে কিন্তু মনের আনন্দ মিটাচ্ছে। আমরা কিন্তু দেখতেছি যে যার মতো করে কিন্তু উৎসব করতেছে, এবং এই উৎসবের সাথে সাথে কিন্তু শুধু যে এখানে একটু যারা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী রয়েছে তারাই আসছেন এমনটি নয়, এখানে কিন্তু এসেছেন বিভিন্ন কোমলমতি শিক্ষার্থী যারা রয়েছেন, তারাও কিন্তু এসে এখানে উৎসব করতেছে। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাচ্ছি। আমরা দেখছি যে আপনি ছবি তুলতেছেন, এখানে প্রজাপতির সাথে ছবি তুলতেছেন। তা সেই ক্ষেত্রে আপনার এই যে প্রজাপতির সাথে ছবি তুলতেছেন, আপনার একটু অনুভূতিটা আমরা একটু জানতে চাচ্ছি যে এখানে এসেছেন এবং কখন নাগাদ আপনি এসেছেন। আচ্ছা, জাহাঙ্গীরনগরকে কালচারাল ক্যাপিটাল বলা হয়, তো আমি একটু আগে আসছি, আমি জানতাম না প্রজাপতি মেলা, তো তারপর দেখলাম ফেসবুকে, তারপর হইতেছে হল থেকে আসলাম। আমার অনেক ভালো লাগতেছে, এখানে অনেক প্রজাপতির ছবি দেওয়া আছে, আবার অনেকে প্রজাপতি আঁকাই দিতেছে, তো সব মিলাই ভালো লাগতেছে আর কি। যেমনটি শুনছিলেন যে উনি এসেছেন এখানে কিন্তু উৎসব করতেছেন, তারা কিন্তু প্রজাপতির সাথে ছবি তুলে নিজেদেরকে প্রজাপতির ডানায় ভর করে উঠতে চেষ্টা করতেছেন অনেকেই, এবং পাশাপাশি সকলেই কিন্তু উৎসবের মধ্যেই রয়েছেন। একদম সকাল 9:30 থেকে যে শুরু হওয়া যে প্রজাপতি মেলা, সেই প্রজাপতি মেলায় কিন্তু সকল বয়স্ক মানুষের সাথে সাথে কিন্তু কোমলবতী যারা রয়েছে, একেবারে ছোট শিশু কিশোর যারা রয়েছে, তারাও কিন্তু এই মেলায় এসেছে। আমরা একটু কথা বলছি, তুমি এখানে কি মেলা দেখতে এসেছো? প্রজাপতি দেখেছো? কেমন লাগছে? ভালো লাগছে। যেমনটা শুনছিলেন যে এখানে প্রজাপতি মেলায় কোমলমতি যারা রয়েছে তারাও এসেছে, এবং সকলে কিন্তু প্রজাপতি সম্পর্কে জানতে পারছে, এবং প্রজাপতির যে উপকারিতা রয়েছে সেটাও কিন্তু তারা জানছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রজাপতি মেলার এখনকার মতো সর্বশেষ তথ্য। জি লিটন, আপনাকে ধন্যবাদ।
দর্শক, যেমনটি শুনছিলেন আমাদের সহকর্মীর কাছ থেকে, লিটন আমাদেরকে জানাচ্ছিলেন প্রজাপতি মেলার সর্বশেষ আপডেট। আমরা চলে যাব পরবর্তী সংবাদে। দক্ষিণাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসার জন্য 2017 সালে কাজ শুরু হয় বিশেষায়িত শিশু হাসপাতালের, তবে 7 বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ। আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিতে কাজ সম্পূর্ণ না হয় আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বরিশালের শিশুরা। তবে শীঘ্রই কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে গণপূর্ত বিভাগ। বরিশাল থেকে কামরুজ্জামান ডলারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। 2017 সালে 22 কোটি 60 লাখ টাকা ব্যয়ে বরিশাল নগরীর আমানতগঞ্জে 200 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। হাসপাতালটির অবকাঠামোর কাজ 2 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও 7 বছরেও তা শেষ হয়নি। অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রভাব খাটিয়ে তার ইচ্ছেমতো করছেন নির্মাণ কাজ, ফলে অনিশ্চিত হয়ে পড়েছে শিশুদের উন্নত চিকিৎসা। আমাদের ভাই বোনদের অনেক দূরে নিয়ে যেতে হয় হাসপাতালে মনে চিকিৎসার জন্য। আমাদের দাবি তাড়াতাড়ি যেন এই হাসপাতালের পুনর্নির্মাণ করা হোক। এখন পর্যন্ত অগৃহীত কাজ শেষ হয় নাই। যদি শেষ তাড়াতাড়ি করে তাহলে আমাদের একটু ভালোই হবে। নির্দিষ্ট যে সময় ছিল তারা কাজ শেষ করতে পারেনি, এই জন্য আমরা শিশুদের নিয়ে ভোগান্তিতে আছি এবং তাদেরকে নিয়ে আমরা ধারে ধারে ঘুরতেছি। কন্ট্রাক্টর হলো রাজনৈতিক নেতার সাথে জড়িত, যার কারণে কাজটা লেজগি হইতেছে কন্ট্রাক্টরের রাজনৈতিক কারণে। হইলে অনেক সুবিধা হয়, আমাদের মা বোনেরা এখানে আসতে পারে, মেডিকেলের চাপটা একটু কমে, আমাদের মা বোনদের ভোগান্তি একটু কমে, বাচ্চাদের ভোগান্তি একটু কমে। অন্যদিকে বরিশালে প্রতি মাসে গড়ে 1000-এরও বেশি শিশুদের চিকিৎসা সেবা প্রদান করতে হয় বলে জানান সিভিল সার্জন। গড়ে অন অ্যান অ্যাভারেজ প্রায় 200 থেকে 300 রোগী প্রতিদিন উনি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তবে যদি এভাবে একটা শিশু হাসপাতাল স্থাপন করা হয়, যে আরও দক্ষিণাঞ্চলের যে বৃহত্তর যে শিশু আছে যারা অনেক সংখ্যায় বেশি, তার আরও বেশি সংখ্যক শিশু চিকিৎসা সেবা পাবে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কথা জানিয়ে গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী জানালেন শীঘ্রই শেষ হবে নির্মাণ কাজ। ঠিকাদারে কিছু গাফিলতি ছিল, যার কারণে প্রকল্পের কাজটি দেরি হয়েছে। বর্তমানে প্রকল্পের 95% কাজ সমাপ্ত হয়েছে এবং আমরা আশা করছি প্রকল্পের সকল অঙ্গের কাজ সমাপ্ত করে প্রত্যেক সংস্থার নিকট হস্তান্তর করতে পারবো ইনশাল্লাহ। শুধু আশ্বাস নয়, দ্রুত গতিতে হাসপাতালটির সকল কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে শিশুরা উন্নত চিকিৎসা সেবা পাবে বলে প্রত্যাশা বরিশালবাসীর। বগুড়ায় চায়না ও দার্জিলিং জাতের কমলা চাষ করে ভাগ্য বদলে স্বপ্ন দেখছেন কৃষক আব্দুল আজিজ। তার বাগানে শুধু কমলাই নয়, লাভজনক করে গড়ে তুলেছেন সাথী ফসলের ভিন্নতা। আদা, মরিচ, রসুন সবই রয়েছে এই সাথী ফসলে। বগুড়া থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এই চিমিতু। বগুড়া সদরের ফরির মোড় এলাকার আব্দুল আজিজের বাগানে থোকায় থোকায় ঝুলছে রসালো মিষ্টি কমলা। ফলন ভালো হওয়ায় খুশি উদ্যোক্তা। ইউটিউব দেখে শুরু করেন 60% জমিতে কমলা চাষ। তার বাগানে রয়েছে চায়না ও দার্জিলিং জাতের কমলা। বাগানে সাথী ফসল হিসেবে চাষ করেন আদা, মরিচ, রসুন। চারপাশে রোপণ করা হয়েছে সুপারি ও লেবুর গাছ। ইউটিউবে দেখার পর আমার ছেলে আর মেয়ে একটা সিদ্ধান্ত নিল যে আব্বু কেমন হয়, একটা কমলা বাগান দেখা হলো, ভালোই তো লাগিচ্ছে। তখন কৃষি অফিসের সাথে সহযোগিতা করা হলো, তারাই যোগাযোগ করে দিল, সেখান থেকে আমরা গাছ সংগ্রহ করলাম। এই বাগানত যখন আসি আমাদের মনটা ভরে যায়, অন্যদিকে আর কিছু মনে থাকে না, যে বাংলাদেশে এত সুন্দর ফল আমরা তৈরি করতে পারতেছি আমাদের নিজের হাতে। পুষ্টি ঘাটতিতে ভুগতেছে বাংলাদেশ। কৃষকরা যদি এটা বিশেষ করে এরকম প্রতিজ্ঞাগুলো সদ্ব্যবহার করতে পারে এবং বেকার যুবকরা যদি এগিয়ে আসে, তাহলে এই যে পুষ্টি ঘাটতি এটাকে মোকাবেলা করা সম্ভব। আমি এই কমলা কেনার জন্য আসছি। আপনার চায়না কমলা আমাদের বাংলাদেশে হচ্ছে খুবই সুস্বাদু। আজিজের কমলা চাষাবাদ ও তার বাগান দেখে আগ্রহী হচ্ছেন স্থানীয় আরো অনেকে। এদিকে কমলা চাষে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের প্রত্যেকটা ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, তারা রেগুলার এখানে মনিটরিং করেন এবং ফলের মিষ্টতা বৃদ্ধি এবং কোনো ধরনের রোগবালাই সংক্রমণ হচ্ছে কিনা তাদেরকে সার্বিকভাবে পরামর্শ এবং সহযোগিতা দেওয়া হচ্ছে। উদ্যোক্তা আজিজের বাগানে 150 কমলার গাছ আছে।
খরচ বাদে 2 থেকে 2.5 লক্ষ টাকার কমলা বিক্রির আশা তার। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। সাম্প্রতিকতার ধোঁয়া তুলে আধিপত্য বিস্তার করতে চায় ভারত, অভিযোগ বিএনপি। উস্কানিতে কান না দেওয়ার আহ্বান জামায়াতের। পঞ্চগড়ে মমিনপুরা সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ, নিয়ে গেছে মরদেহ। এবং সংকটের অজুহাতে বাড়ল বোতলজাত ভোজ্য তেলের দাম, পর্যাপ্ত সরবরাহের পরেও কমেনি শীতের সবজি দর। দর্শক, ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।